ডিঙি নৌকার ওপরে কালো চাদর মুড়ি দেওয়া কেউ একজন বসেছিল। চাঁদনি রাতের আলোয় আমি তাকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। আমি আমার গ্রামে পৌঁছে দেওয়ার কথা বললে সে আমাকে হাত ইশারা করে নৌকার ওপরে উঠতে বলে। আর তারপরে ঘটে আসল ঘটনা। কি ঘটেছিল সেদিন? সেদিন কি শুধু আমি একাই বেঁচে ছিলাম, নাকি আমার সাথে নৌকার মাঝিও বেঁচে গিয়েছিল? কে ছিল এই নৌকার মাঝি? কি হয়েছিল মাঝির সাথে আর আমার সাথে? জানতে হলে পুরো ঘটনাটা শুনতে হবে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনা শুরু করছি। আশা করছি আপনাদের পুরোটা সময় পাশে পাবো। ভৌতিক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের এপিসোড। আমি তরিকুল জুনিয়র আছি আপনাদের সাথে। কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন শামীম হোসাইন, জামালপুর থেকে। নাম ঠিকানা প্রকাশ্যে অনিচ্ছুক, তাই আর উল্লেখ করছি না। তারপরে তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই। আমি জানি আপনি সবসময় ভালো আর ভালোর সাথেই। আমি শামীম হোসাইন। আমি ভয়ের বারান্দার এক নিয়মিত শ্রোতা। আমি আপনার চ্যানেলের বেশ কয়েকটা ঘটনা শুনেছি, তাই ভাবলাম আমার মামার সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা আপনার কাছে লিখে পাঠাই। মামা যেভাবে আমার কাছে বলেছে আমি ঠিক তারই মতো করে লিখে পাঠাচ্ছি। বলছেন আমার মামা। সময়টা 2022 সালের নভেম্বরের 25 তারিখ। আমি দৈর্ঘ্য 6 বছর প্রবাস থেকে নিজের বাড়িতে ফিরছিলাম। জামালপুর থেকে একটি গাড়ি নিয়ে নিজের গ্রামের কাছে এলাম। ঘড়িতে তখন সময় রাত 1:40। ভেবেছিলাম দুপুর 3টের ভেতরে বাড়িতে পৌঁছে যাব, কিন্তু যানবাহনের সমস্যার কারণে আমি ঠিক সময় মতো পৌঁছাতে পারিনি। বিদেশ থেকে আসার সময় বাসায় কাউকে কিছু জানাইও নি। ভেবেছিলাম একটা বড় সারপ্রাইজ দেব, কিন্তু একটু পরেই যে নিজেই সারপ্রাইজ পাবো এটা কখনো কল্পনাও করিনি। কাছে শুধু একটি মাত্র ব্যাগ, কিছু তেমন একটা নিয়েও আসেনি। ভ্যানটা আমাকে বড় ব্রিজের কাছে নামিয়ে দিয়ে বলল সে আর যাবে না। সাথে এও বলল এইখান থেকে আর কোনো গাড়িও পাবো না, তবে নতুন একটা রাস্তা হয়েছে যেটা দিয়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। আর যে ব্রিজের কাছে আমাকে নামিয়ে দিয়েছে সেই রাস্তাটা দিয়ে আমাদের গ্রামের উল্টো দিকে যাওয়া যায়। সে রাস্তায় বাসায় যাওয়া একেবারে অসম্ভব। এবার রাস্তা হলো একটাই, সেটি হলো পানিপথ। নৌকা ঘাটে নেমে 20-30 মিনিট রাস্তা হেঁটে বাসায় যাওয়া। আর তা না করতে চাইলে পাশেই স্কুল আছে, বড় বাজার আছে, সেখানেই রাতটি কাটিয়ে সকালে বাসায় যাওয়া। এদিকে ফোনে কোনো নেটওয়ার্ক নেই, কারণ আমার ফোনে বাংলাদেশি সিম নেই। এত রাতে কারোর সাথে দেখাও হয়নি যে বাসায় যোগাযোগ করতে পারি। একটা সিগারেট খেতে খেতে সিদ্ধান্ত নিলাম যে একবার নৌকা ঘাটে ঢু মেরে দেখি কাউকে পাওয়া যায় কিনা। যদি নৌকা না পাওয়া যায় তাহলে রাতটা নৌকার ঘাটে বাঁধা কোনো একটা নৌকাতেই কাটিয়ে দেব। আমি যখন দেশে ছিলাম তখন এই ঘাটে সারা রাত নৌকা মাঝি থাকতো। যাই হোক, একটা চান্স নিয়েই নিলাম। সিগারেটটা শেষ করে ব্রিজের ধার দিয়ে ঘাটে গেলাম। আর ঘটনাটা এখান থেকেই শুরু। নৌকা ঘাটের কাছে যেতেই দেখতে পেলাম প্রায় 10-15টা নৌকা বাঁধা। একটা ছোট্ট ডিঙি নৌকায় কেউ একজন বসে আছে। আগেই বলেছিলাম নভেম্বরের শেষের দিকে, হালকা হালকা শীতও পড়েছে। কেউ একজন ডিঙি নৌকার ওপরে কালো চাদর মুড়ি দিয়ে বসে বসে ঝিমাচ্ছে। আমি 1 পা 2 পা করে তার কাছে গেলাম। নৌকার মাঝিকে বললাম, ও মাঝি ভাই, আমাকে আমার গ্রামে নামিয়ে দিয়ে আসতে পারবে? ভাড়া ডবল দেব। নৌকার মাঝি আমার দিকে ফিরেও তাকালো না, হাতের ইশারা করে নৌকায় উঠতে বললেন। আমি চটপট নৌকায় উঠে পড়লাম। নৌকা ছেড়ে দিয়েছে। আমি মাঝির দিকে বারবার তাকাচ্ছি, কিন্তু তার কোনো চেহারা দেখতে পাচ্ছি না। শীতের সময় হলেও হালকা চাঁদের আলো ছিল। চাঁদের আলোতে আমি মাঝির কালো চাদরটাই দেখতে পাচ্ছিলাম। নৌকা দিয়ে 4-5 গ্রাম ঘুরে যেতে আমাদের প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে। প্রায় 4-5 মিনিট আমরা দুজনেই নীরব। হঠাৎ নীরবতা ভেঙে মাঝি আমাকে বলল, এতদিন পরে দেশে আসছি, শরীর স্বাস্থ্য কেমন আছে? আমি মাঝির এই কথায় প্রচন্ড আশ্চর্য হয়ে গেলাম। সে কিভাবে জানলো আমি এতদিন পর বিদেশ থেকে আসছি? তারপরে আমি মাঝিকে জিজ্ঞাসা করলাম, কে মাঝি হাসতে হাসতে আমাকে বলল সে আমাদেরই এলাকার পরাণ মাঝি। পরাণ মাঝি নামটা শুনে আমার বুকের ভেতরে কেমন একটা করে উঠলো। এই লোকটাকে আমি অনেক আগে থেকেই চিনি। আমাদের থেকে বয়সে বেশ বড়। আমরা পরাণ ভাই বলে ডাকতাম।
ছোট্টবেলা থেকে দেখে আসছি তিনি নৌকা চালান। ভালো মন্দ কথা বলতে বলতে আমরা বেশ খানিকটা জায়গা অতিক্রম করে ফেলেছি। ব্রিজ থেকে নেমে একটা ছোট্ট বিল, তারপরে একটা নদী, আর নদীর পরে আরো একটা বিল। তারপর থেকেই গ্রামের পর গ্রাম শুরু। প্রথম গ্রামের কাছে আসতেই আমরা দেখতে পেলাম একটা মহিলা বড় একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। আমরা তার থেকে প্রায় ১০-১৫ হাত দূর দিয়ে যাচ্ছিলাম। সেই মহিলাটা আমাদের দিকে ইশারা করলো যেন আমরা নৌকা সেখানে নিয়ে যাই। পরাণ মাঝিকে দেখিয়ে দিলাম ওই মেয়েটাকে, আর বললাম, মেয়েটা আমাদের দিকে ইশারা করছে। পরাণ মাঝি এবার আমার দিকে তাকালো। আমি পরাণ মাঝির দিকে তাকালাম। পরাণ মাঝি আমাকে মুখে হাত দিয়ে চুপ করে থাকতে বললেন এদিক ওদিকে না তাকিয়ে যেন নৌকার মাঝখানে তাকিয়ে থাকি। চারপাশে কি হচ্ছে এগুলো দেখার দরকার নেই, আর কে কোথায় দাঁড়িয়ে আছে না দাঁড়িয়ে আছে এটাও যেন আমি না দেখি। তার এই কথার আমি কোনো কিছু বুঝতে পারলাম না। এবার মনে মনে একটু ভয় হতে লাগলো। যদিও পরাণ মাঝিকে দেখে প্রথম থেকে আমার কেমন একটা সন্দেহ হচ্ছিল। এভাবে আমরা সেই গ্রামটা পার করে যাই। তারপরের যে গ্রামটা ছিল সেখানেও আমি ঠিক একই রকম দৃশ্য দেখতে পেলাম। কেউ একজন আমাদের দিকে তাকিয়ে আছে। এবার অনেক লম্বা আকৃতির সাদা কাপড় পরা কেউ একজন নৌকার ঘাটে দাঁড়িয়ে আছে, আর আমাদের দিকে ইশারা করে নৌকা থামাতে বলছে। পরাণ মাঝি আমাকে আবারও বলল আমি যেন কোনো কিছু না শুনি, কোনো কিছুর দিকে না তাকাই। এবার আমার একটু একটু ভয় হতে লাগলো। আমি যতক্ষণ ওই গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিলাম ততক্ষণ আমি ওই সাদা অবয়বটার দিকে তাকিয়েছিলাম। সে এক দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়েছিল, আর তার এক হাত উঁচিয়ে আমাদের বারবার ডাকছিল। আমি বুঝতে পারছিলাম না এখন আমি কি করব। আমার প্রচন্ড ভয় হতে লাগলো। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এদিকে পরাণ মাঝি কোনো কথা বলছিল না। পরাণ মাঝিকে দেখেও আমার প্রচন্ড ভয় হচ্ছিল। মনে হচ্ছিল খুব খারাপ কিছু একটা আমার সাথে ঘটতে চলেছে। এভাবেই আমরা সেই গ্রামটা পার করি, আর ২টা গ্রাম পার হলেই আমাদের এলাকাতে একবার যদি যেতে পারি তাহলে আর কোনো সমস্যা নেই। আর এরই মাঝে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। হঠাৎ করেই আমাদের নৌকাটা কেমন একটা দুলতে শুরু করলো। আমি নৌকার মাঝখানে তাকিয়ে দেখলাম কেউ একজন আমাদের নৌকার উপরে ওঠার চেষ্টা করছে। পানির ভেতর থেকে একজোড়া হাত নৌকাকে টেনে ধরেছে, আর নৌকার সেই দিকটা পানির দিকে ঝুঁকে গেছে। আমি ভয়ে লাফিয়ে উঠলাম। পরাণ মাঝি আমাকে বলল, ভয় পাবে না, শক্ত করে নৌকা ধরে বসে থাকো, কিচ্ছু হবে না। তারপরে পানির ভেতর থেকে সেই জিনিসটি মাথা তুলে তাকালো, আর মাথা তুলে তাকাতেই আমি যা দেখলাম এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি সেখানে দেখলাম একটা বীভৎস মুখ আমাদের নৌকার উপরে উঠতে চাইছে। তার মাথায় কোনো চুল ছিল না, সম্পূর্ণ কুচকুচে কালো, চোখগুলো অনেক বড় বড়, সাদা ফটফটে, অনেক বড় বড় ভয়ানক দাঁত ছিল। আমি এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলাম। আমি ভয়ে চোখ বন্ধ করে নিলাম। তারপরে আমাদের নৌকাটা আরো জোরে দুলে উঠল। আমি চোখ খুলতেই দেখতে পেলাম সেখানে অনেক লম্বা আকৃতির কালো কোনো কিছু একটা দাঁড়িয়ে আছে, যার পরনে ছেঁড়া কাপড় ছিল, আর সে কাপড় থেকে টপ টপ করে পানি নৌকাতে পড়ছিল। পরাণ মাঝি ডিঙি নৌকার ওই পার থেকে তার হাতের বৈঠাটা দিয়ে ওই জিনিসটাকে সজোরে একটা আঘাত করলো, আর সেই জিনিসটাকে আঘাত করার সাথে সাথেই বিকট শব্দে চিৎকার করে উঠল, আর আমাদের নৌকাটার সাথে সাথে কোনোভাবে উল্টে গেল। তারপরে আমার আর কোনো কিছু মনে নেই। পরের দিন যখন নিজের জ্ঞান ফিরে, তখন নিজেকে নিজের এলাকার নৌকার ঘাটে আবিষ্কার করলাম। কাদা পানিতে আমার চোখ মুখ একেবারে মেখে ছিল, যার কারণে এলাকার কেউ আমাকে চিনতে পারছিল না। আমার জ্ঞান ফেরার পরে কয়েকজন মিলে ধরাধরি করে আমাকে নদীর পাড়ে তোলে, আর আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। গতকাল রাতের ঘটনায় আমি এত পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম যে আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। আমি শুধু একের পর এক মানুষের মুখের দিকে তাকিয়েছিলাম। তারপরে আমি আবারও সেন্সলেস হয়ে যাই। নিজেকে নিজের বাড়িতে আবিষ্কার করলাম। ঘন্টাখানেক পর আমি একটু সুস্থ হলাম। তারপরে গতকাল রাতে ঘটে যাওয়া ঘটনা আমি সবাইকে বললাম। পরাণ মাঝির নাম নিতেই সবাই কেমন একটা স্তব্ধ হয়ে গেল। আমি জ্ঞান ফেরার পরে পরাণ মাঝির কথাও জিজ্ঞাসা করেছিলাম। তখন আমার ছোট ভাই আমার কাছে এলো, আর আমার কাঁধে হাত রেখে বলল, গতকাল রাতে পরাণ মাঝি ছিল জন্য তুমি আজকে এখনো বেঁচে আছো। আসলে সত্যি বলতে পরাণ মাঝি আজ থেকে 4 বছর আগে নৌকাডুবিতে মারা গিয়েছে। আর শুধু তুমিই নও, এই পর্যন্ত 10-12 জন লোক গ্রামে ফেরার সময় পরাণ মাঝিকে দেখতে পেয়েছে। আর পরাণ মাঝিকে যারাই দেখতে পেয়েছে
তাদের সাথেই কোনো না কোনো খারাপ কিছু ঘটেছে। হয়তো পরাণ মাঝি তোমাকে রক্ষা করেছিল, তুমি সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে ঘুরে এসেছো। এই ঘটনার পর প্রায় দিন 10 মতো আমার জ্বর ছিল। আমি আমার সাথে করে যে ব্যাগটা নিয়ে এসেছিলাম সে ব্যাগটা আমি আর খুঁজে পেয়েছিলাম না। ঘটনাটা এখানেই শেষ। জানি না ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে অনেক ভয়ঙ্কর লেগেছে, তাই আমি ভয়ের বারান্দায় শেয়ার করলাম। ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। তারপরেই শামীম ভাই তার ফোন নাম্বার দিয়েছেন, তার এলাকার ঠিকানাও বলেছেন, কিন্তু আমি সেটা প্রকাশ করছি না। কমেন্টে জানিয়ে দিন শামীম ভাইয়ের এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর শামীম ভাই, আপনি যদি আমাদের শুনে থাকেন তাহলে আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি, পরাণ মাঝিকে আরও যে 10-12 জন দেখেছে তাদের সাথে কি ঘটনা ঘটেছিল সেটাও ঝটপট আমাদের কাছে লিখে পাঠান। আপনারাও আমার কাছে ঘটনা লিখে পাঠান। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানাশোনা ভয়ঙ্কর সব ঘটনা। চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়। শামীম ভাইয়ের এই ঘটনাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কমেন্টে আপনার মতামত জানাতে একেবারেই ভুলে যাবেন না, কোথাও যাবেন না। আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি আমি আমাদের দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। আশা করি এই ঘটনাটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে ভয়ের বারান্দায় আমি যে ঘটনাটা পাঠাচ্ছি এটা আমার জীবনে ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনা। আমি দোয়া করি যেন আমার শত্রুরও এরকম ঘটনা না ঘটে। আর কোনো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনা শুরু করছি। ঘটনাটা 2006 সালের দিকে ঘটে যায়। ঘটনার শুরুতেই আমি আমাদের পরিবার আর আমাদের বাড়ির আশপাশের একটু বর্ণনা দেই, না হলে আপনার ঘটনাটা বুঝতে অনেক সমস্যা হবে। আমাদের পরিবারের সদস্য ছিল 4 জন। আমি, আমার বাবা, আমার মা আর 4 বছর বয়সী ছোট্ট একটা বোন। আমাদের বাপদাদার খুব নাম ডাক ছিল আমাদের এলাকায়, কারণ আমরা রাজার আমল থেকে আমাদের এলাকায় আছি। সঙ্গত কারণে আমি আমার ঠিকানাটা প্রকাশ করতে অনিচ্ছুক। আমার পরিবার ছিল এলাকার ভেতরে খুব গণ্যমান্য একটা পরিবার। এক কথায় বলতে গেলে আমাদের বাপদাদার ওপর দিয়ে খুব কমই মানুষ কথা বলতো। সে সময় আমাদের এলাকার ভেতরে শুধু আমাদেরই পাকা বাড়ি ছিল। আমাদের বাড়িতে 6টা রুম সহ অনেক বড় একটা আঙিনা জুড়ে বাড়ি ছিল। আর আমাদের বাড়ির পাশেই ছিল একটা বড় দিঘি, যেটার চারপাশে ছিল 4টা শান বাঁধানো। আমাদের এই পুকুরটি এলাকার সবাই ব্যবহার করত। শুধু এলাকার নয়, এলাকার বাহিরে থেকেও অনেক মানুষজন ভিড় করত আমাদের এই দিঘিতে। এই কথাগুলো কেন বলছি এটা ঘটনা শুনলেই আপনারা বুঝতে পারবেন। আর আমাদের এই দিঘিটা এত পরিমাণে জমজমাট ছিল, সকাল থেকে দুপুর 2টা-3টা পর্যন্ত আমাদের এই পুকুরে অনেক মানুষের আনাগোনা ছিল। অনেকে বিভিন্ন কাজে আমাদের পুকুরে আসতো। কেউ থালা বাসন ধুতো, কেউ গোসল করত, কেউ বা আবার কাপড় ধুতো। ঘটনাটা এরকমই একদিন শুক্রবার আমি আমাদের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম আমাদেরই এলাকার এক দোকানে, যেটা আমার বাড়ি থেকে প্রায় 2 থেকে 3 মিনিটের রাস্তা। আমি আগেই বলেছিলাম আমাদের এলাকার ভেতরে আমাদের পরিবারটা খুব গণ্যমান্য ছিল। অর্থ সম্পত্তির দিক থেকেও আমরা বেশ এগিয়ে ছিলাম। তাই শুধু আমাদের বন্ধুদের সার্কেলের ভেতরে আমার কাছেই একটা সিটিসেল মোবাইল ছিল। যদিও তখন আমি ক্লাস 10-এ পড়তাম। আমাদের 4টা দোকান ছিল, আর আমার বাবা একটা চাকরি করতেন। তবে দোকানগুলো আমরা কর্মচারী দিয়ে খাটাতাম। কখনো কখনো আমার চাচা কিংবা দাদা গিয়ে দোকানে বসতো। এবার আসি মূল ঘটনায়। বাবা সেই দিন ছুটিতে বাড়িতেই ছিলেন। চারপাশে আজান দিচ্ছিল। আজান শেষ হতে না হতেই আমার ফোনে একটা ফোন এলো। আমাদেরই এলাকার আমার বাড়ির পাশের এক ভাই, তিনি ইউএসডি কথা বলাতেন। 90 দশকের অনেকেই এই ইউএসডি কথা বলা কি জিনিস অনেকেই জানতে পারেন। তখন মোবাইল টু মোবাইলে 2 টাকা মিনিট কথা বলাতো। যাই হোক, সে ভাইটি আমাকে ফোন দিয়ে এমন এক কথা বলল যে আমার হৃৎপিণ্ড ঠান্ডা হয়ে গেল। কেন এই কথাটা বলছি,
এবার সেই ঘটনাটা বলি। যখন আমার ওই ভাইয়ের ফোনটি পেয়ে আমি আমার বাড়ির দিকে যাচ্ছিলাম, অনেকে আমার দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছিল আর একটা কথাই বলছিল, এটা কিভাবে সম্ভব? যখন আমি আমার বাড়ির পুকুর পাড়ে গেলাম, তখন আমি যা জানতে পারলাম, এটা শুনে আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। আমাকে দেখে মানুষজন এমন ভাব করল, যেটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। কি ঘটেছিল সে সময়? ঘটনাটা ছিল ঠিক এইরকম। চারপাশে আজান দিচ্ছিল। এমন সময় আমার বাবা পুকুর পাড়ে আসেন, গোসল করে নামাজের দিকে বের হবেন। আমার মাও সেখানে কাপড় ধুচ্ছিল। এমন সময় আমার ছোট্ট বোন পুকুর পাড়ে এসে আমার বাবাকে ডাক দেয়। আমার বাবা ধরতে ধরতেই 4 বছর বয়সী আমার বোন পুকুরের ভেতরে ঝাঁপ দেয়। আর এই ঘটনাটা একজন দুইজন নয়, ওই পুকুর ঘাটের সামনে যতজন লোক ছিল সবাই দেখতে পেয়েছিল। আমার বোন পুকুরে লাফ দেওয়ার সাথে সাথেই কোথাও যেন হারিয়ে যায়। সকলে মিলেও আমার বোনকে খুঁজে পাচ্ছিল না। একরকম হইচই পড়ে গিয়েছিল, যে হইচইটা আমি আমাদের চায়ের দোকানে বসেও শুনতে পাচ্ছিলাম। ভেবেছিলাম হয়তো কোনো গ্যাঞ্জাম কিংবা ঝগড়া লেগেছে। যাই হোক, কিন্তু এরকম ঘটনা ঘটেছে এটা আমি আর বুঝতে পারিনি। বেশ কিছুক্ষণ আমার বোনকে খোঁজাখুঁজি করার পরেও যখন পাওয়া গেল না, হঠাৎ করে প্রায় মিনিট 5 পর আমার বোনের লাশটা দিঘির ঠিক মাঝখানে পাওয়া গেল। 15 থেকে 20 সেকেন্ডের মতো আমার বোনের লাশটা ভেসে উঠেছিল, যেটা পুকুর পাড়ে থাকা সকল লোকজন দেখতে পেয়েছিল। আমার বাবা সাঁতরে সেই লাশটার দিকে যেতে লাগলেন, কিন্তু ঠিক 15 কি 20 সেকেন্ডের ভেতরে সেই লাশটি আশ্চর্যভাবে আবারও পানির নিচে তলিয়ে গেল। সেখানে বেশ কয়েকজন গিয়ে খোঁজাখুঁজি করেও কিছু পেল না। আর আমাদের ওই পুকুরটা এত পরিমাণে গভীর ছিল, যেটা তলা কখনোই খুঁজে পাওয়া যেত না। আজ পর্যন্ত আমাদের ওই দিঘির পানি আমি কখনো শুকাতে দেখিনি। যাই হোক, এইরকমই একটা ফোন কল আমি পেয়েছিলাম। আমার পাশের বাড়ির সেই ভাইটি আমাকে ফোনে এটাই জানিয়েছিল যে আমার বোন পানিতে ডুবে মারা গেছে, আর তার লাশটি প্রায় 5 মিনিট পর পুকুরের মধ্যেখানে ভেসে উঠেছিল। 15-20 সেকেন্ড পর আবারও সেই লাশটি পানির নিচে তলিয়ে যায়। আর এই কথাটা শুনে আমার হৃৎপিণ্ড এই জন্য ঠান্ডা হয়ে গিয়েছিল। আসলে এই ঘটনা যদি সত্যি হয়, তাহলে আমার পাশে আমার আঙ্গুল ধরে আছে এটাকে। যখন আমি চায়ের দোকানে যাওয়ার জন্য বের হয়েছিলাম, তখন আমার ছোট্ট বোনটি আমার সাথে জেদ ধরেছিল সেও আমার সাথে দোকানে যাবে। আমি আমার বোনকে এত ভালোবাসতাম, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তার এই ছোট্ট আবদারটি আমি ফেলতে পারিনি। নিজের সাথে করেই নিজের বোনকে আমি দোকানে নিয়ে গিয়েছিলাম। আর এই কথাটা হয়তো আমার বাবা মা জানতেও পারেনি। এই জন্যই আমি প্রথমে বলেছিলাম যে আমি যখন নিজের বাড়ির দিকে আসছিলাম, তখন সব লোকজন আমার দিকে আশ্চর্য হয়ে তাকিয়েছিল আর বলছিল এটা কিভাবে সম্ভব। যখন আমি আমার 4 বছর বয়সী ছোট্ট বোনটিকে নিয়ে আমাদের পুকুর পাড়ে গিয়ে দাঁড়াই, তখন আমার বোনকে দেখে সবাই হকচকিয়ে যায়, কারণ সবার চোখের সামনে আমার বোন পুকুরে লাফ দিয়েছিল। আমার বোনকে দেখার সাথে সাথে আমার মা তো হাউমাউ করে কেঁদে দিল আর তাকে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কাঁদতে আরম্ভ করলো। গ্রামের সব মানুষজন প্রায় একজোট হয়ে গিয়েছিল। এই ঘটনার পর সবাই আশ্চর্য হয়ে গিয়েছিল, যদি এটা সত্যি আমার বোন হয়ে থাকে, তাহলে একটু আগে পানিতে যে ঝাঁপ দিয়েছিল সে কে? সকলের চোখের সামনে এরকম একটা কিছু ঘটে গিয়েছে, এটা কেউ বিশ্বাসই করতে চাইছিল না। তারা নিজেদের ভুল ভেবেছিল হয়তো অন্য কোনো বাচ্চা পুকুরের পানিতে ঝাঁপ দিয়েছে, যার কারণে খোঁজাখুঁজিটা তখনও জারি ছিল, কিন্তু সেখানে কাউকে পাওয়া গেল। আর এই ঘটনা যদি মিথ্যে হয়ে থাকে, তাহলে যে লাশটি পানির ভেতরে ভেসে উঠেছিল সেটা কি ছিল? এই ঘটনার ব্যাখ্যা এলাকার কেউই দিতে পারছিল না। এটা ছিল প্রথম ঘটনা, যেটা পুরো এলাকাবাসীর সামনে ঘটে গিয়েছিল। আর এর পরের যে ঘটনাগুলো আপনাকে বলতে চলেছি, এগুলো আরও মর্মান্তিক। এই ঘটনার বেশ কয়েকটা দিন কেটে যায়। আমরা সবকিছু ভুলে গিয়েছিলাম, ভেবেছিলাম এটা স্বাভাবিক একটা ঘটনা, হয়তো কোনো অন্য কিছু বা অন্য কোনো শক্তির কারণেই এই ঘটনাটা ঘটেছিল। কিন্তু আমরা সম্পূর্ণ ভুল ছিলাম, কারণ এই ঘটনাটা শুধু আমাদের এলাকার ওপরে নয়, এটা আমাদের উপরে করা ছিল। এমনই একদিন আমি স্কুল থেকে বাড়িতে এলাম, আর বাড়িতে আসতেই দেখতে পেলাম আমার
ছোট্ট বোন, যার নাম ছিল মিষ্টি, সে আমাদের বাড়ির উঠোনে বসে খেলছে। আমি আমার বোনের কাছে গেলাম আর তাকে একটু আদর করলাম, কিন্তু আজকে তার ব্যবহারে আমার কাছে কেমন একটা অস্বাভাবিক লাগলো। কারণ আমি যেখান থেকেই বাড়িতে আসি, আমার ছোট্ট বোনটি আমাকে দেখার সাথে সাথে আমার কোলে ঝাঁপিয়ে পড়তো, ভাইয়া ভাইয়া বলে আমার মাথা খারাপ করে দিত। কিন্তু আজকে তার কি হয়েছে? আমি বাড়িতে এসেছি, তার কাছে দাঁড়িয়েছি, কিন্তু তার মুখে কোনো রকম কোনো বাক্য নেই। সে আমার দিকে ফিরেও চাইল না। অথচ আমি যখন তার গাল ধরে টেনে দিলাম, তখন সে আমার উপরে একরাশ বিরক্ত নিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। আমি তার এই ব্যবহারে তেমন কিছু মনে করলাম না। ছোট্ট মানুষ, তার জন্যই হয়তো এরকম করেছে। সবচেয়ে বড় শকড হলাম তখন, যখন আমি নিজের বাড়ির ভেতরে ঢুকলাম। আমি বাড়িতে ঢুকতেই দেখতে পেলাম মিষ্টি আমার মায়ের সাথে রান্নাঘরে। মা রান্না করছে আর মিষ্টি মায়ের আঁচল ধরে কোনো কিছু নেওয়ার জন্য কান্নাকাটি করছে। এই জিনিসটা দেখে আমি পুরো স্তব্ধ হয়ে গেলাম। আমি বুঝতে পারলাম না এটা কি ঘটে গেল। আমি কোনো রকমে নিজের ব্যাগটা মেঝেতে ফেলে বাহিরে এলাম। বাহিরে এসে আমি দেখতে পেলাম আমাদের উঠানে কেউ নেই। সম্পূর্ণ উঠানটা ফাঁকা পড়ে আছে। কিন্তু একটু আগেই আমি ঘরে ঢোকার সময় আমি নিজের চোখে আমার ছোট বোনকে উঠানে খেলতে দেখেছি। শুধু তাই নয়, আমি তাকে স্পর্শও করেছিলাম। তাহলে এটা কি ছিল? আমি কোনো কিছু মেলাতে পারছিলাম না। মাকে এই ঘটনাটা বলার সাহসও পাচ্ছিলাম না, কারণ এই ঘটনাটা যদি মাকে বলি, মা তো বিশ্বাসই করবে না, সাথে আমাকে উল্টোপাল্টা মনে করবে। এই ভেবে আমি এই ঘটনাটা সম্পূর্ণ এড়িয়ে গেলাম। ভাবলাম হয়তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, তার জন্য এরকম উল্টোপাল্টা ভেবে নিয়েছি। আমি একটা গোসল দিয়ে নিজের ঘরে গেলাম আর খাওয়া দাওয়া শেষ করে শুয়েও পড়লাম। কিন্তু সারা রাত আমার ভেতরে ওই একটাই কথা ভাসছিল। দুপুরবেলা আমার সাথে যে ঘটনাটা ঘটলো, এটা কি? এটা কোনো অবস্থাতেই আমার মনের ভুল হতে পারে না, কারণ আমি নিজে আমার বোনকে স্পর্শ করেছি। আবার আমি নিজের চোখেও ঘরের ভেতরে ঢুকে মায়ের সাথে আমার ছোট বোনকে দেখেছি। একটা মানুষ কিভাবেই দু জায়গাতে একই সময়ের মধ্যে থাকতে পারে? কারণ উঠোনের ভেতর থেকে আমার বাড়ির ভেতরে যেতে সর্বোচ্চ 10 সেকেন্ডের মতো সময় লাগবে, আর আমার আগে আমার বোন কিভাবে আমার সামনে দিয়ে আমার মায়ের কাছে যেতে পারে? কারণ আমাদের বাড়িতে ঢোকার জন্য একটাই দরজা ছিল। সে যদি আমার সামনে দিয়ে আমার আগে যায়, তাহলে অবশ্যই আমি তাকে দেখতে পেতাম। আমি এই ঘটনাটা আমার এক বন্ধুর কাছে শেয়ার করলাম। সেও এই কোনো ব্যাখ্যা দিতে পারলো না। এরকমই আরও একদিন আমি স্কুল থেকে বাড়িতে এলাম আর দেখতে পেলাম আমার ছোট্ট বোন কারোর সাথে কথা বলছে। আমি আস্তে করে হাঁটু গেড়ে বসলাম আর তার হাতে আমার হাত রেখে জিজ্ঞাসা করলাম, মিশ্রি, তুমি কার সাথে কথা বলছো? তখন মিশ্রি আমাকে অবাক করে দিয়ে সামনের দিকে আঙুল বাড়িয়ে দিল আর বলল, দেখো ভাইয়া, এই বাবুটা দেখতে কত সুন্দর, ঠিক আমারই মতো। আমার সামনে বসে আছে, সে আমার খেলনাগুলো নিতে চায়, আমি তার সাথে খেলি। এই কথাটা শুনে আমি 2 পা পিছিয়ে গেলাম, কারণ হয়তো আমি মিথ্যা কথা বলতে পারি, কিংবা আমার বয়সী কেউ এরকমভাবে মজা করতে পারে। 4 বছর বয়সী ছোট্ট একটা বাচ্চা কিভাবে এরকম কথা বলতে পারে? সে তখনও তার দিকে তাকিয়েছিল আর তার সাথে বিড়বিড় করে কিছু একটা বলছিল। আমার মাথাটা একটা চক্কর দিয়ে উঠল। আমি বুঝতে পারলাম না এখন আমার কি করা উচিত। তবে এইটুকুনি বুঝতে পারলাম, হয়তো মিষ্টির সামনে সত্যি কিছু একটা দাঁড়িয়ে আছে। হয়তো সেটা দেখতে হুবহু তারই মতো, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। আমি কোনো কিছু না ভেবে মিষ্টিকে কোলে তুলে নিলাম আর সাথে সাথে মায়ের কাছে গেলাম। মায়ের কাছে গিয়ে পুরো ঘটনাটা আমি মায়ের কাছে খুলে বললাম, আর এও বললাম সেদিনকে আমি কি দেখেছিলাম। আমার কথাটা শুনে মা বেশ চিন্তায় পড়ে গেলেন। আমাদের বাড়িতে আমরা একাই থাকতাম। আমাদের বাড়ির আশেপাশে আমাদের চাচারা থাকতো, আর আমার বাবা ছিলেন সবার বড়, যার কারণে আমার দাদা, আমার দাদি দুজনেই আমাদের বাড়িতেই থাকতেন। আমার মুখ থেকে এই ঘটনাটা শুনে সাথে সাথে আমার দাদির কাছে গেলেন আর দাদিকে পুরো ঘটনাটা খুলে বললেন।
এই নিয়ে আমাদের বাড়িতে রাতের বেলা একটা মিটিংও বসলো। মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হলো কোনো একটা ভালো হুজুর দেখাতে হবে, যেই ভাবা সেই কাজ। পরের দিন আমরা আমাদের মসজিদের ইমামের কাছে এই পুরো ঘটনাটা বললাম। তিনি এই বিষয়ে আমাদের তেমন কোনো সাহায্য করতে পারবেন না, কারণ তিনি এসব বিষয়ে পারদর্শী নয়। তবে এটা বললেন যে আমাদের ওপরে কোনো একটা খারাপ জিনের নজর পড়েছে। তিনি আমাদের এলাকা থেকে প্রায় বেশ কয়েকটা এলাকা পরে একজন হুজুরের খোঁজ দিলেন। তিনি এসব বিষয়ে পারদর্শী ছিলেন। আমরা সময় নষ্ট না করে সেখানে গেলাম আর হুজুরের সাথে কথা বললাম। তিনি আমাদের বাড়িতে আসতে চাইলেন। সেদিনকেই বিকেলবেলা হুজুর আমাদের বাড়িতে এলেন, কিন্তু আমাদের বাড়িতে এসে তিনি হতাশ হয়ে একটা কথাই আমাদের জানালেন। তিনি আমাদের বাড়িতে কোনো রকম কোনো সমস্যাই দেখতে পাচ্ছেন না। আর আমি আর আমার বোনের সাথে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে এসব বিষয়েও তিনি কোনো কিছুই বলতে পারছেন না। তার কাছে থাকা তার আনুগত জিনদেরও খোঁজ করতে পাঠিয়েছিলেন। সে জিনগুলো এইসব বিষয়ে কোনো তথ্য দিতে পারছিলেন না। সেদিনকে দিঘির পাড়ে ঘটে যাওয়া ঘটনাটাও হুজুরকে বলা হয়েছিল, এই বিষয়েও কোনো তথ্য পেলেন না। তিনি কোনো অবস্থাতে বুঝতে পারলেন না কি থেকে কি হচ্ছে। তিনি বললেন, এটা আমার দ্বারা সম্ভব নয়। হয়তো আমাদের বাড়িতে এমন কোনো শক্তি আছে যেটা আমি ধরতে পারছি না। এই জিনিসটা আমার ওস্তাদ ধরতে পারবে। তিনি তার ওস্তাদেরও ঠিকানা দিলেন। আমরা প্রায় 3 দিন পরে সেখানে গিয়েছিলাম। তিনিও আমাদের কোনো সাহায্য করতে পারলেন না। সেই হুজুরটিও আমাদের জানালেন আমাদের বাড়িতে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর কোনো রকম কোনো তথ্যই তিনি পাচ্ছেন না। তার আনুগত জিনরাও এসব বিষয়ে কোনো কিছু বলতে ব্যর্থ হয়েছিল। ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু এর থেকে আরও ভয়ঙ্কর কিছু আমাদের জন্য অপেক্ষা করছিল, যেটা আমরা কোনো অবস্থাতেই বুঝতে পেরেছিলাম না। একদিন আমি আমাদের দোকানে গিয়েছিলাম। দোকান থেকে আমি বাড়িতে এলাম, তখন সময়টা ঠিক দুপুর 2টা হবে। আমি বাড়িতে আসতেই রান্নাঘরে আমি যা দেখলাম এর জন্য কোনো সন্তান প্রস্তুত থাকবে না। আমি রান্নাঘরের দিকে তাকাতেই দেখতে পেলাম আমার মা বিবস্ত্র হয়ে রান্নাঘরের মেঝেতে বসে আছে, আর তার হাতে তরকারি কাটার সেই বটিটি ছিল। সেই বটি দিয়ে তিনি কোনো এক গভীর মনোযোগ নিয়ে মেঝেতে একের পর এক আঘাত করছিলেন। আমি এই জিনিসটি দেখে সম্পূর্ণরূপে আশ্চর্য হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না এটা আমি ঠিক দেখছি না ভুল দেখছি। আমি চোখ কচলে আবারও তাকালাম। হ্যাঁ, আমি কোনো ভুল কিছু দেখছি না। সত্যি এটা আমার মা, আর আমার মা এরকমভাবে কেন বসে আছে এটাও আমি বুঝতে পারছিলাম না। আমি মা বলে ডাক দিতেই তিনি আমার মুখের দিকে তাকালেন, আর আমার মুখের দিকে তাকাতে আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম। আমার মায়ের চেহারাটা কেমন একটা হয়ে গেছে। তিনি অনেক বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছেন। একেবারে সম্পূর্ণ উলঙ্গভাবে তিনি আমার দিকে তাকিয়ে মাটিতে কোপ দিচ্ছে আর কেমন একটা অদ্ভুতভাবে হাসছে। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। এক চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে গেলাম, আর ঘর থেকে বের হয়ে আমি আমার দাদির কাছে যেতে লাগলাম। ঠিক তখনই দেখতে পেলাম আমার বাবা আমাদের বাড়ির দিকেই আসছে। আমার চিৎকার শুনে আর আমার দৌড় দেখে আমার বাবা আমাকে থামালেন আর জিজ্ঞাসা করলেন কি হয়েছে। আমি ঘরের ভেতর থাকা সকল ঘটনা বাবার কাছে খুলে বললাম, আর বললাম দাদিকে আর পাশের বাড়ির মানুষকে ডেকে আনতে, কারণ মায়ের অবস্থা খুবই খারাপ। তখন আমার বাবা আমার হাতটি শক্ত করে চেপে ধরলেন আর গম্ভীরভাবে আমাকে বললেন, চুপ কর। আমি বাবার মুখের এই কথাটা শুনে প্রচণ্ড আশ্চর্য হয়ে গেলাম, কারণ এরকমভাবে আমার বাবা কেন বলতে পারে। ঘরের ভেতরে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে হিসাব অনুযায়ী আমার বাবার ছুটে যাওয়ার কথা। তখন বাবা আমাকে বাড়ির বাহিরে নিয়ে গেলেন। সেখানে গিয়ে তিনি আমার হাতটা ছাড়লেন আর বললেন, বাড়ির ভেতরে এখন প্রবেশ করা ঠিক হবে না, আর কোনো লোকজনকে কোনো কিছু বলিস না। আমি বাবার এই কথার আগা মাথা কিছুই বুঝতে পারলাম না। আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, কিন্তু বাবা, ভেতরে মার খুব খারাপ অবস্থা, তিনি এরকমভাবে বসে আছেন, ছোট বোনটির কি হবে? আমি কোনো কিছু ভাবতে পারছিলাম না। বাবা শান্তভাবে আমার মাথায় হাত দিলেন। তোর মা ঘন্টাখানেক আগে তোর খালার বাড়িতে গিয়েছে, সাথে তোর ছোট বোন মিষ্টিও গিয়েছে। আমার সাথে তারা দুজনে দোকানে দেখা করেছিল। আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে এবং মিষ্টি নিয়ে তারা দুজনে তোর খালার বাড়িতে গিয়েছে, আর তাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে এই মাত্র আমি বাড়িতে আসছি। আসলে বাড়িতে তোর মায়ের রূপে রান্নাঘরে যে জিনিসটিকে দেখেছিস ওটা তোর
তোর মা কোনো অবস্থাতেই হতে পারে না। এটা কোনো খারাপ কিছু যেটা আমাদের পরিবারের জন্য অশুভ কিছু ডেকে নিয়ে আসতে পারে। তাই এখন বাড়ির ভেতরে যাওয়াটা ঠিক হবে না। একটু অপেক্ষা কর, তোর দাদা আসছে। তোর দাদা এলে একসাথে আমরা বাড়িতে ঢুকবো। এবার বাবা আমার কাছে একটা ঘটনা শেয়ার করলো। ঘটনাটা আমি আমার বাবার ভাষাতেই বলছি। বলছেন আমার বাবা, সময়টা মাগরিবের বেশ কিছুক্ষণ আগে। আমি অজু শেষ করে ঘর থেকে বের হয়েছি। এমন সময় তুই দৌড়ে আমার কাছে এলি আর আমাকে বললি, আবু, তোমাকে কিছু দেখানোর আছে, তুমি আমার সাথে সাথে এসো। আমি তোকে জিজ্ঞাসা করলাম, কোথায় নিয়ে যাবি, কি দেখাবি? তুই আমার হাত ধরে টানতে লাগবি আর আমাকে পুকুর ঘাটের দিকে নিয়ে যেতে লাগবি। তুই আমার সামনে সামনে আর আমি তোর পেছনে পেছনে। তুই অনেক দ্রুত হেঁটে যাচ্ছিলি, আমি কোন অবস্থাতেই তোর নাগাল পাচ্ছিলাম না। এমন সময় তুই পুকুর ঘাটের সামনে এসে দাঁড়ালি আর আমার দিকে পেছন ফিরে তাকালি। এক পা দুই পা করে পুকুরের সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতে আরম্ভ করলি। প্রথমে হাঁটু পানি, তারপরে মাজা পানি, তারপরে গলা পানি। এরপরে তুই পুকুরের বেশ খানিকটা গভীরতায় চলে গেলি আর নিজের হাত পা ছুঁড়ে হাবুডুবু খেতে লাগলি। আমি এই জিনিসটা দেখে প্রচণ্ড আশ্চর্য হয়ে গেলাম। আর তোর চিৎকার আর হাত পা ছোড়া দেখে আমার বুকের ভেতরে কেমন একটা করতে লাগলো, যেটা কোনো বাবাই সহ্য করতে পারবে না। আমি কোনো কিছু না ভেবেই পানিতে ঝাঁপ দিতে যাব তোকে বাঁচানোর উদ্দেশ্যে। এমন সময় গতদিনের ঘটনা আমার মনে হলো। তুই তো অনেক ছোটবেলা থেকে সাঁতার জানিস, আর এই পানির ভেতরে তোর হাবুডুবু খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর এমন সময় তুই কেন পানিতে এসে নামবি আর এমন কী বা জিনিস আমাকে দেখাবি? আর আমাদের সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা কথা আমার তখন কানে বাজতে আরম্ভ করলো, চোখের সামনে ভাসতে লাগলো। এরই মধ্যে তুই পানির নিচে হারিয়েও গেলি। আমি সেখানেই দাঁড়িয়ে আছি, আমার হিতাহিত বুদ্ধি কাজ করছিল না। এমন সময় চারপাশে আজান দিতে লাগলো আর তুই পুকুরের মাঝখান থেকে নিজের মাথাটা তুললি আর সজোরে বললি, অজু করে আছিস জন্য আজকের মতো বেঁচে গেলি, তবে মনে রাখিস তুই খুব একটা বেশি দিন বাঁচবি না, আমি তোকে নিয়ে যাব। এই কথাটা শোনার সাথে সাথে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার ভয়ে শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি এক দৌড়ে সেখান থেকে চলে এলাম আর মসজিদে গিয়ে নামাজ আদায় করলাম। তারপরে বাবা আরও বলল, রাতের বেলা আমি আর তোর মা ঘরে শুয়েছিলাম। এমন সময় আমি ঘরের মেঝেতে ছোট্ট বোনকে দাঁড়িয়ে থাকতে দেখি। আমি তাকে কোলে তুলতে যাব, এমন সময় পেছন থেকে আমাকে মিছরি ডাক দিল। আমি পেছনে তাকিয়ে দেখি মিছরি খাটের ওপরে বসে আছে। আমি একবার খাটের দিকে তাকাচ্ছি, আরেকবার দরজার দিকে তাকাচ্ছি। আমি দরজাতেও যেরকম মিছরিকে দেখতে পাচ্ছি, খাটের ওপরেও ঠিক একই রকমভাবে মিছরিকে বসে থাকতে দেখছি। আমি বুঝতে পারছি না আমি কি দেখছি, আমি চোখের ভুল দেখছি কিনা। চোখটা কষলে আবারও আমি দেখলাম, কিন্তু এবার আমি দরজার সামনে কাউকে দেখতে পেলাম না। এই জিনিসটা দেখে আমার প্রচণ্ড ভয় লেগে গেল, কিন্তু তোর মার কাছে আমি কোনো কিছুই শেয়ার করলাম না। এই আজকে প্রথম তোর কাছে বলছি। এই বলে বাবা থামলেন। কিছুক্ষণের মধ্যে দাদাকেও দেখতে পেলাম, তিনিও বাড়ির দিকে আসছে। আমি, দাদা আর বাবা মিলে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। আর বাড়িতে যেতেই আমি দেখতে পেলাম আমার বাড়ির মেন গেটে বড় সড়ো একটা তালা ঝুলছে। এবার আমি আরও বেশি আশ্চর্য হয়ে গেলাম। যদি ঘরের মেন গেটে তালাই থাকে, তাহলে আমি ঘরের ভেতরে কিভাবে প্রবেশ করলাম? রান্নাঘরে আমি ওরকম বিভৎস জিনিস কিভাবে দেখতে পেলাম? এরকম হাজারো প্রশ্ন আমার মাথার ভেতরে ঘুরপাক করছিল। আমরা দুজনেই বাড়ির বারান্দার ওপরে বসে পড়লাম। বাবা আমাকে বলল, তোর দাদি হয়তো ছোট চাচার বাড়িতে আছে, আর দাদির কাছেই বাড়ির চাবি আছে। আমি যেন দাদিকে ডেকে নিয়ে আসি। আমি এক পা দু পা করে দাদিকে ডাকার উদ্দেশ্যে হাঁটতে আরম্ভ করলাম, কিন্তু আমার পা চলছিল না। ভর দুপুরবেলা কোনো এক অজানা ভয় আমাকে গ্রাস করে ফেলেছিল। আমি কোনো কিছুই ভাবতে পারছিলাম না। এভাবেই সেই দিনটি আমাদের কেটে যায়। সন্ধ্যার কিছুক্ষণ আগ দিয়ে মা আর মিছরি খালার বাড়ি থেকেও চলে আসে, কিন্তু আমরা আজকের ঘটনাটা মাকে কোনো কিছুই বলেছিলাম না। পরের দিন আমি বাবার সাথে দোকানে গেলাম। এমন সময় বাবার এক ক্লোজ বন্ধু, যিনি একজন হাফেজ সাহেব ছিলেন, তিনি আমাদের দোকানে এসে বসলেন। বাবার চেহারাটা সকাল থেকে কেমন একটা ফ্যাকাশে হয়েছিল।
কোনো এক গভীর চিন্তায় বাবা মগ্ন ছিলেন। দোকানের ভেতরে হুজুর আঙ্কেল আসার সাথে সাথেই বাবাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? বাবা এতদিন ঘটে যাওয়া সকল ঘটনা হুজুর আঙ্কেলের কাছে বলল। তিনি আমার বাবাকে বললেন, এতদিন ঘটে গিয়েছে আর আমরা কেন তাকে এখনো জানাইনি? তিনি এর কোনো একটা সমাধান করতে পারেন। কথাটা শোনার সাথে সাথে বাবারও মাথার ভেতরে এলো, আসলেই তো হুজুর আঙ্কেল এর আগে এর থেকে অনেক জটিল জটিল সমস্যার সমাধান করেছেন। তিনি নিজেও এসব বিষয়ে অনেক পারদর্শী, আর আমরা অন্যান্য জায়গায় হুজুর খুঁজে বেড়াচ্ছি। হুজুর আঙ্কেল আমাদের জানালেন তিনি আজকেই এই বিষয়টা নিয়ে তদন্ত করবেন। যেই কথা সেই কাজ। পরের দিন সন্ধ্যাবেলায় বাবার সাথে আলাপ করলেন, আর সেখানে আমি নিজেও ছিলাম। হুজুর আঙ্কেল বললেন, আমাদের ওপরে খুব খারাপ একটা কালো জাদু করা হয়েছে, আর এই জাদুটা যেন তেন কবিরাজ দিয়ে করানো নয়। এই জাদুটা শ্মশান পূজারীদের দিয়ে করানো, যারা শ্মশানের দাফন করা লাশের ওপরে বসে থেকে এসব জাদুবিদ্যা করে। আর এই জাদুবিদ্যাটা এত পরিমাণে ভয়ানক আর এত চতুর দিয়ে করা, যেটা ধরতে পারা খুব কষ্টসাধ্যর কাজ। যেন তেন লোক কিংবা যেন তেন জিন দিয়ে এই জিনিসের তদন্ত করানো একেবারে অসম্ভব। তারা আমাদের ওপরে এক বিশেষ রকমের জাদু করেছে। আমার বাবা আমার মা দুজনেই পাগল হয়ে যাবে। পাগল হয়ে দুজন দুদিকে বের হয়ে যাবে, আর আমি আর আমার ছোট বোন দুজনেই মারা যাব। তিনি আগামী সোমবার এই জিনিসটা নিয়ে বসবেন। এই বলে তিনি সেদিনকার মতো চলে গেলেন। আর এরই মাঝে ঘটে যায় এক হৃদয় বিতারক ঘটনা। সেদিন আমার বাবা ফজরের নামাজের উদ্দেশ্যে বের হয়েছিল। তারপর থেকে আর বাড়িতে ফেরেনি। প্রায় 7 দিন আমার বাবার কোনো খোঁজ নেই। আমরা আশেপাশে অনেক জায়গায় খুঁজেছি, সকল আত্মীয় স্বজনদের বাড়িতেও খুঁজেছি, কিন্তু কোথাও আমার বাবাকে পাওয়া যায়নি। এমনভাবেই ঠিক 8 দিনের মাথায় আমাদের দোকানের এক কর্মচারী তিনি আমার বাবাকে নিয়ে এলো। তিনি মার্কেটিংয়ের জন্য যশোর শহরে গিয়েছিলেন, আর সেখানেই আমার বাবাকে রাস্তায় শুয়ে থাকতে দেখে। আমার বাবার পরনে ছিল ছেঁড়া পোশাক। তিনি পাগলের মতো হয়ে গেছেন আর পাগলের মতো আচরণও করছেন। আমরা আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না। বাবাকে নিয়ে আমরা ডাক্তারের কাছে গেলাম। ডাক্তারের কাছে গিয়ে তার চিকিৎসা করাতে শুরু করলাম, আর এভাবেই আমাদের ধস নামলো অর্থের। আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু বাবার কোনো অবস্থাতেই উন্নতি হচ্ছিল না। হুজুর আঙ্কেল তিনিও চিকিৎসা করছিলেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। আর এরই সুযোগ নিয়ে আমাদের দোকানের ম্যানেজার তিনি অনেক মোটা অঙ্কের একটা ক্যাশ নিয়ে পালিয়েও গিয়েছিলেন। প্রায় 2 মাসের ভেতরে আমাদের 4টি দোকানের ভেতরে 2টি দোকানে এমন ধস নামে, যেটা আমরা বন্ধ করে দিতে বাধ্য হই। আর এদিকে বাবার চিকিৎসার জন্য অনেক অর্থও খরচ হচ্ছিল। এছাড়া আরও টুকিটাকি তো আছেই। চাচারাও এরই ভেতরে সুযোগ নিয়ে নিয়েছিল। যেমনটা হয়, প্রায় মাস 3 পর আমার বাবা সুস্থ হয়ে ওঠেন। তিনি আবারও নিজের কর্মজীবনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর এরই মাঝে ঘটে যায় আরও একটা ঘটনা। আমি স্কুল থেকে বাড়িতে এলাম, আর বাড়িতে এসেই এবার আমি রান্নাঘরের ভেতরে আবারও ঠিক একই রকম জিনিস দেখতে পেলাম। আমি দেখলাম আমার মা ঠিক আগের মতোই বিবস্ত্র হয়ে মেঝেতে বসে আছেন, আর তরকারি কোটার সেই বটিটি দিয়ে মেঝেতে এলোপাতাড়ি কোপ দিচ্ছিলেন। তার বেশ কিছুটা দূরে আমার ছোট্ট বোন মিশ্রি বসে কান্না করছিল, কিন্তু মায়ের এইদিকে কোনো নজর নেই। আমি মিশ্রিকে সাথে সাথে কোলে তুলে নিলাম। আমার এমনটাও ভয় হচ্ছিল, আদৌ আমি মিশ্রিকে কি কোলে তুলে নিচ্ছি, কিন্তু ভাই বোনের ভালোবাসা। এদিকে মায়ের যে অবস্থা, মায়ের সামনেও আমি থাকার মতো অবস্থায় ছিলাম না। আমি ঘর থেকে বের হয়ে গেলাম মিশ্রিকে সাথে নিয়ে। চিৎকার করে দাদিকে ডাকতে লাগলাম। দাদিও আমার কাছে এলো। দাদিকে রান্নাঘরের দিকে যেতে বললাম। দাদি রান্নাঘরে গিয়ে জোরে একটা চিৎকার করে বাড়ি থেকে বের হয়ে এলেন, আর বাড়ির আশপাশের লোকজনকে ডাকতে শুরু করলেন। আমার চাচি, চাচাতো বোন এরা বাড়ির দিকে ছুটে আসতে লাগলো। আজকে যে ঘটনাটা ঘটছে, এটা কোনো জিন ঘটিত ঘটনা নয়। সত্যি সত্যি আমার মা বিবস্ত্র হয়ে রান্নাঘরে বসে মেঝেতে তরকারি কোটার বটি দিয়ে এলোপাথারি কোপ দিচ্ছিল। বেশ কয়েকজন মিলে মাকে ধরাধরি করলো, কিন্তু মায়ের শরীরে এত পরিমাণে শক্তি যে কেউ ধরে রাখতে পারছিল না। আমি বাড়ির উঠানে মিছিদিকে করে নিয়ে দাঁড়িয়েছিলাম, বুঝতে পারছিলাম না কি করব।
ফোনটা বের করে বাবার কাছে একটা কল দিলাম আর পুরো ঘটনাটা বাবার কাছে জানালাম। আর এও জানালাম আজকের ঘটনাটা কোনো চোখের ভুল কিংবা অন্য কিছু নয়, এটা সত্যি সত্যি মা করছে। এরই ভেতরে আমার ছোট চাচিকে দেখলাম তার নাক দিয়ে অজস্র রক্ত পড়ছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে। তিনি বললেন, তোর মায়ের শরীরে এত পরিমাণে শক্তি যে আমরা 5-6 জন মিলেও তাকে দমিয়ে রাখতে পারছি না। তাকে আমরা কোন কাপড় পরাতে পারছি না। অনেক কষ্টে একটা কাপড় তার শরীরে পেঁচিয়ে রেখেছি। তোর বাবাকে এখনই ফোন দিয়ে আসতে বল। আরো বেশ কিছু মানুষজনের আমার বাড়িতে আগমন ঘটলো। সেদিনের পর থেকে মাও কেমন একটা অস্বাভাবিক হয়ে গেল, একা একাই কথা বলতে। মিশ্রি যদি মায়ের কাছে যেত তাহলে মা তাকে অনেক মারধর করত আর গালাগালি করে ঘর থেকে বেরও করে দিত। ভয়ে মিশ্রিও মায়ের কাছে যেতে পারতো না। আমরা মাকেও মানসিক ডাক্তার দেখানো শুরু করলাম, কিন্তু সে সময় চিকিৎসা এতটাও উন্নত ছিল না। মাকে বাধ্য হয়ে আমরা পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করিয়েছিলাম। সেখান থেকে প্রায় মাস 3 পর মা সুস্থ হয়ে বাড়িতেও এসেছিল। হুজুর আঙ্কেল আমাদের সে সময় অনেক সহায়তা করেছিল। এই ঘটনার বছরখানেক পর আমি এসএসসি পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট নিয়ে উত্তীর্ণ হয়েছি আর কলেজে ভর্তিও হয়েছি। তারিখটা জানুয়ারি মাসের 16 তারিখ 2008 সাল। হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই আমার বাবা স্ট্রোক করে বসেন আর মাত্র 40 বছর বয়সেই তিনি আমাদের সকলকে ছেড়ে চলে যান। আর এরই ভেতরে ঘটে যায় আমাদের জীবনের সবচেয়ে বড় ধস। আমাদের বাকি যেই দোকান দুটো ছিল ওগুলোও প্রায় বন্ধ হওয়ার পথেই ছিল। চাচা আর দাদারা মিলে দোকান দুটোকে লুটে পুটে খেয়েছিল, যার কারণে বাবা মারা যাওয়ার সাথে সাথেই আমাদের দোকান দুইটি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। এরই ভেতরে আমরা সকলকেই চিনতে পেরেছিলাম। আমাদের আত্মীয় স্বজন যতজন ছিল সকলে আমাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। যেই চাচা ফুবু এরা প্রতি শুক্রবারে আমাদের বাড়িতে এক দাওয়াতের অনুষ্ঠানে আসতো, তারা বাবা মারা যাওয়ার পর আমাদের কেউ খোঁজও নিত না। 7 দিনের দিন বাবা মারা যাওয়ার যে মিলাদ মাহফিল, সেই মিলাদ মাহফিলও আমরা করতে পেরেছিলাম না, কারণ আমাদের হাতে কোনো টাকা ছিল না। বাবা মারা যাওয়ার প্রায় দিনখানেক আগেই আমাদের দোকানগুলো ছেড়ে দিতে হয়েছিল। ঘরে একটা টাকাও ছিল না। প্রায় 2 দিন আমাদের বাড়িতে কোনো চুলা জ্বলেনি। আমরা কারো কাছে খাবার চাইতেও যেতে পারিনি। যেই চাচা ফুবুরা আমার বাবা বেঁচে থাকতে আমাদের বাড়িতে এসে দিনের পর দিন দাওয়াত খেয়েছে আর আমাদের সাথে সুসম্পর্ক করেছে, তারা এমনভাবে আমাদের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। বাবা মারা যাওয়ার 40 দিনও হয়েছিল না। আমাদের বাড়ির পাশেই ছিল আমাদের চাচার বাড়ি। তারা আমাদের সাথে এমন ব্যবহার করা শুরু করলো যেন আমাদের সাথে তারা কথা বলতেও ভয় পায়। যদি আমরা কিছু চাই তখন উপায় না পেয়ে আমি আর আমার মা আমাদের দোকানের বাকি খাতাটা নিয়ে বের হই। কোনো একটা কিছু করে তো সংসারটা চালাতে হবে। আমরা দুজনে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি, কিন্তু ছোট্ট বোনটাকে কি করব? এভাবেই দোকানের বাকি খাতাটা নিয়ে আমরা বের হয়ে পড়লাম। এলাকার কিংবা আশপাশের বিভিন্ন জনের কাছ থেকে আমরা 10 টাকা 20 টাকা করে বাকি উঠাতে লাগলাম, কিন্তু এভাবেও আমাদের সংসার চলছিল না। যখন কারো কেউ না থাকে তখন তার আল্লাহ থাকে। ঠিক এমন সময় আল্লাহ আমাদের কাছে একজনকে পাঠালেন। তিনি এসে আমাদের খোঁজ নিলেন, যদিও তিনি আমাদের রক্তের সম্পর্কের কেউ ছিল না। তিনি আমাকে তার দোকানে একটা চাকরির অফার করলেন আর বাধ্য হয়ে মাত্র 1500 টাকা বেতনে আমি সে চাকরিতে জয়েন করলাম আর মা বোনকে নিয়ে কোনো রকমের দিন পার করতে লাগলাম। এভাবেই বেশ কিছুটা বছর কেটে গেল। সবচেয়ে দুঃখজনক বিষয়, আমার চাচা ফুবু এমনকি আমাদের অবস্থা ভালো থাকার সময় যেসব আত্মীয় স্বজন আমাদের খুব ঘনিষ্ঠ ছিল তারা কেউ আমাদের সাথে ঠিকমতো কথা বলতো না। এই জন্য যদি আমরা কিছু চেয়ে বসি, আমার চাচা ফুবু এরা আমাদেরকে এড়িয়ে চলা শুরু করলো। আমাদের দেখলেই তারা বাড়ির ভেতরে ঢুকে যেতেন। এরকম আরো অনেক ঘটনা আছে। আমি আস্তে আস্তে আমাদের বন্ধুর কাছ থেকেও সম্মান হারাতে শুরু করলাম। এমন একটা সময় এলো যখন আমার বন্ধুদের কাছে আমি একজন হাসির পাত্র হয়ে গেলাম। তারা আমাকে দেখে হাসতো। একসময় আমি আমার বন্ধুদের চোখের মনে ছিলাম। কোনো একটা পিকনিক কিংবা কোথাও বেড়াতে গেলে সর্বপ্রথম সবাই আমাকেই জানাতো, কিন্তু আমি এমন হয়ে গেলাম যে
সামান্য ক্রিকেট খেলার জন্য তারা আমাকে ডাকতো না। আমিও কোনো বন্ধু বান্ধবের আশায় আর ছিলাম না, নিজেই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। শুধু ভিটা বাড়ি ছাড়া আমাদের যাবতীয় যা ছিল সব কিছুই আমরা হারিয়ে ফেলেছিলাম। এক সময় আমাদের অনেক কিছু ছিল যা এখন আমাদের নেই। আমি বর্তমানে দিনমজুরের কাজ করি। 2020 সালে নিজের ছোট বোনকে বিয়ে দিয়েছি। তাকেও খুব একটা ভালো ঘরে বিয়ে দিতে পারিনি অর্থের অভাবে। তবে আমার মা যদিও ভালো হয়ে গিয়েছেন, কিন্তু তার বর্তমানে অনেক অসুখ। তিনি অল্পতেই রেগে যান। 2022 সালে বোনকে বিয়ে দেওয়ার পর আমিও বিয়ে করেছিলাম, কিন্তু জানি না কোনো এক কারণে আমিও সংসার করতে পারিনি। আমি ভালো মানুষকে রেখে সকালবেলা কাজে বের হলাম। সন্ধ্যাবেলা ফিরে শুনি সে আমার সাথে আর থাকতে চায় না। মাও তাকে কিছু বলেনি, কিন্তু হুট করে তার মুখে এই একটাই কথা, সে আমার সাথে আর সংসার করবে না। যেই কথা সেই কাজ। সে রাতেই সে তার বাড়িতে চলে গেল, আর কখনো আমার বাড়ির উদ্দেশ্যে আসেনি। বছরখানেক পর সে আমার কাছে ডিভোর্সের কাগজও পাঠিয়ে দিল। আমি হাসি মুখে সেখানে স্বাক্ষর করে দিয়েছিলাম, কারণ আমি আমার জীবনে এত কিছু হারিয়েছি যে নতুন করে হারানোর আমার কোনো কিছুই নেই। বর্তমানে আমার মা অনেক অসুস্থ। কোনো রকমে আমি দিন কাটাচ্ছি। যদি একদিন কাজ করি তো 5 দিন কাজ থাকে না। জানি না আমার সাথে এমনটা কেন হয়। বর্তমানে আমার দিন এভাবেই চলছে। আমার পরিস্থিতি এত পরিমাণে খারাপ যে নিজের বোন জামাইকে দাওয়াত করে নিয়ে এসে খাওয়াবো সেই সামর্থ্যটুকু আমার নেই। আমার বোন এসব বুঝতে পারে, যার কারণে সে কখনো আমার বাড়িতেও আসে না। সবাই আমার জন্য দোয়া করবেন, আর বিশেষ করে আমার মায়ের জন্য সকলে দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, এই বলেই মেহেদী ভাই তার লেখাটি শেষ করেছে। জানি না মেহেদী ভাইয়ের এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে ঘটনাটা বেশ আশ্চর্যজনক লেগেছে।